সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব ফিনিক্স পাখির মতো ফিরে আসছে আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব জেলায় জেলায় বাড়ছে আওয়ামী লীগের কর্মসূচি, নেতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব খুলে যাচ্ছে আওয়ামী লীগের বন্ধ তালা, নতুন সমীকরণে দিল্লি ঢাকা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব বিএনপি ক্ষমতা নেয়ার পর ভারতে জঙ্গি হামলার পরিকল্পনা, বাংলাদেশি সহ গ্রেপ্তার ৮। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব হাসিনার সাথে গোপনে যোগাযোগ সেনাপ্রধানের, কি চলছে পর্দার আড়ালে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব তারেকের পতন আসন্ন, চাঁদাবাজি শব্দতেই কাল হল তারেকের সরকারের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব আবার শুরু হল বিএনপির অন্যতম রাজনৈতিক কর্মসূচি, চাঁদাবাজি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব ইউনূসের বিরুদ্ধে চুপ্পুর বদলা শুরু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব ঢাকা উত্তর দক্ষিণে এনসিপির প্রাথমিক মেয়র প্রার্থী চূড়ান্ত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব সিটি কর্পোরেশনে বিএনপির দলীয় প্রশাসক নিয়োগে জামায়াতের প্রতিবাদ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। 13তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের বিপুল বিজয়ের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মোড় নিয়েছে। গত কয়েকদিন ধরে দেশের অন্তত 15টি জেলায় দীর্ঘদিন বন্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয়গুলোর তালা স্বতঃস্ফূর্তভাবে খুলে দেওয়ার খবর পাওয়া গেছে। যদিও দলটি বর্তমানে আইনত নিষিদ্ধ এবং নির্বাচনে অংশ নিতে পারেনি, তবুও তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের এই সক্রিয়তা রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে অনেক স্থানেই আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে আসেন। জামালপুর 21 ফেব্রুয়ারি সকালে দলীয় কার্যালয় খুলে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পঞ্চগড় সদর উপজেলায় এক বিএনপি নেতার উপস্থিতিতেই আওয়ামী লীগের অফিস খোলা হয়েছে বলে জানা যায়, যা স্থানীয় রাজনীতিতে বিস্ময় তৈরি করেছে। খুলনা ও নোয়াখালী খুলনার শঙ্খ মার্কেটস্থ মহানগর অফিস এবং নোয়াখালী জেলা কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিতে মাল্যদান করেন এবং স্লোগান দেন। ঢাকা রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে ও রাজনৈতিক কার্যালয়ের গেটে কিছু নেতাকর্মী জড়ো হলেও বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়টি এখনও পুরোপুরি উন্মুক্ত হয়নি। অন্যান্য জেলার মধ্যে যশোর, বাঘারপাড়া, কক্সবাজার, উখিয়া, হবিগঞ্জ, পাবনা এবং রাজশাহীতেও কার্যালয় খোলার খবর পাওয়া গেছে। আওয়ামী লীগের শীর্ষ নেতা AFM বাহাউদ্দিন নাসিম জানিয়েছেন, দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী তৃণমূল পর্যায়ে দলকে পুনর্গঠিত করতেই নেতাকর্মীরা মাঠে নেমেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন সরকার শপথ নেওয়ার পরেই মাঠে নিজেদের অস্তিত্ব জানাতে চাইছে আওয়ামী লীগ। গ্রিক পুরাণের ফিনিক্স পাখি যেমন নিজের ভস্ম থেকেই পুনরায় জন্ম নেয়, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সবসময় এমনভাবেই ফিরে এসেছে। 13তম জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী পরিস্থিতি এবং দেশের 15টিরও বেশি জেলায় দলীয় কার্যালয় খুলে দেওয়ার ঘটনাগুলো কেবল কিছু বিচ্ছিন্ন কর্মকাণ্ড নয়, বরং এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক কৌশলের অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে প্রতিকূল পরিস্থিতি আর নানা সীমাবদ্ধতা কাটিয়ে তৃণমূলের সাংগঠনিক শক্তিতে ঘুরে দাঁড়াচ্ছে আওয়ামী লীগ। দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় নানামুখী কর্মসূচির মাধ্যমে নিজেদের সরব উপস্থিতির জানান দিচ্ছেন দলটির নেতাকর্মীরা। গত 6 দিনে চট্টগ্রাম, রাজশাহী, পাবনা, গাইবান্ধা, জামালপুর ও নড়াইল সহ অন্তত 30টি জেলা উপজেলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতির খবর পাওয়া গেছে। সাম্প্রতিক দিনগুলোতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মাঠ পর্যায়ে নিজেদের শক্ত অবস্থান তুলে ধরছেন। চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগের নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে, যা সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীও শেয়ার করেছেন। এছাড়া সাতক্ষীরার কলারোয়ায় যুবলীগ নেতাদের পুষ্পমাল্য অর্পণ এবং নড়াইলের লোহাগোড়ায় নেতাকর্মীদের জাতীয় পতাকা উত্তোলনের ছবি ও ভিডিও তৃণমূলের মধ্যে নতুন করে উৎসাহ উদ্দীপনা তৈরি করেছে।
রাজশাহী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে জয় বাংলা স্লোগান দিয়েছেন নেতাকর্মীরা। পাবনা ও রাজবাড়ীর গোয়ালন্দতেও কার্যালয়গুলোতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার স্থাপন এবং পতাকা উত্তোলনের মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণ ও উপস্থিতির জানান দেওয়া হচ্ছে। যদিও পাবনায় নেতাকর্মীদের স্লোগানের পর বিরোধী পক্ষ কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা করেছে, তবে নেতাকর্মীদের মধ্যে এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি, বরং তাদের মনোবল আরও দৃঢ় হয়েছে। জামালপুরের বকশীগঞ্জের বোগারচর ইউনিয়ন এবং গাইবান্ধা পৌর শহীদ মিনারেও নেতাকর্মীদের সক্রিয়তা লক্ষ্য করা গেছে। যদিও গাইবান্ধায় জননিরাপত্তার অজুহাতে 2 নেতাকে আটক করেছে পুলিশ, তবে একে আন্দোলনের অংশ হিসেবেই দেখছেন তৃণমূলের কর্মীরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে চরম প্রতিকূল এবং বৈরী পরিবেশেও তৃণমূলের সাধারণ কর্মীরা যেভাবে রাজপথে নামছেন তা দলের প্রতি তাদের গভীর আনুগত্য ও সাহসিকতারই বহিঃপ্রকাশ। এই কর্মসূচিগুলো প্রমাণ করে যে আওয়ামী লীগ কেবল একটি দল নয়, বরং এটি একটি সুসংগঠিত বিশাল রাজনৈতিক শক্তি। বিশ্লেষকরা মনে করেন এই জনমত ও ভোটারের বিশাল অংশ এখনও দলের পাশে শক্তভাবে দাঁড়িয়ে আছে, যা দলটিকে জনবিচ্ছিন্ন করার যে কোনো প্রচেষ্টাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। মাঠ পর্যায়ের এই জাগরণ ভবিষ্যতে আওয়ামী লীগের পুনর্গঠন ও বড় ধরনের রাজনৈতিক প্রত্যাবর্তনে অন্যতম ভিত্তি হিসেবে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে বাংলাদেশিদের জন্য ভিসা আবার চালু করতে যাচ্ছে ভারত। বাংলাদেশ ভারত রেল যোগাযোগও শুরু হচ্ছে শীঘ্রই। এবার ঈদের শপিং করতে কলকাতার নিউ মার্কেটে যদি বাংলাদেশিদের ঢল নামে, তাতে অবাক হবার কিছুই থাকবে না। অনেকদিন পর বাংলাদেশে শান্তি ফিরবে বলা যেতে পারে। ইউনুস থাকাকালীন বাংলাদেশ অনেক ঘটনার সাক্ষী, খুন থেকে শুরু করে একাধিক বিষয়। জ্বালা যন্ত্রণায় মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল ইউনুসের আমলে। যারা দোষ করেনি তারাও পেয়েছে শাস্তি ইউনুসের আমলে। তারেক রহমান আশায় মানুষের প্রত্যাশাও অনেক, কিন্তু এই সরকারকে ব্যর্থ করে দিতে অনেকগুলো বাহিনী কাজ করছে একসঙ্গে। তারেক রহমানের মসনদে কাটা বিছিয়ে দিতে প্রস্তুত জামাত। অন্যদিকে আওয়ামী লীগ চায় বিএনপি ব্যর্থ হোক। একদিকে আইন শৃঙ্খলা, অন্যদিকে অর্থনৈতিক সংকটে বিপদে বাংলাদেশ। বৈদেশিক বিনিয়োগ প্রায় তলানিতে, প্রচুর ঋণ আছে। গত 18 মাসে যা যা করে গেছে ইউনুস, এত চাপ সামলাবে কি করে তারেক, এই প্রশ্নটাও এখন সামনে আসছে। এরই মধ্যে ভারত তারেক রহমানের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। এরই মধ্যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক পুনর্মূল্যায়নের কথা জানিয়েছে ভারত। 17 ফেব্রুয়ারি ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠিতে লিখেছেন, ভারত ও বাংলাদেশ সত্যিকার অর্থে একে অপরের উন্নয়নের প্রভাবক হতে পারে, একে অপরের নিরাপত্তার জন্য কাজ করতে পারে এবং পারস্পরিক সমৃদ্ধি নিশ্চিত করতে পারে। একই সঙ্গে বাংলাদেশ ভারতকে জানিয়েছে নতুন করে তারা সম্পর্ক বিবেচনা করবে, কিন্তু কিভাবে। প্রথমেই বলি ভিসার কথা। প্রায় 1.5 বছর ধরে বাংলাদেশের জন্য ভিসা বন্ধ রেখেছে ভারত। মেডিকেল এবং বিজনেস ভিসা ছাড়া বাকি পথ সব বন্ধ। আবার ভারতীয়দের জন্য বাংলাদেশিদের ভিসা সীমিত করেছে বাংলাদেশ। এই অবস্থায় দেশের মধ্যে যাতায়াত এবং যোগাযোগ অনেক কম। কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে ভিসা চালু করে 2 দেশের সঙ্গে আবার স্বাভাবিকভাবে যোগাযোগ বাড়বে। এরই মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ভারত বাংলাদেশের মধ্যে রেলের যোগাযোগের ব্যাপারে খুব তাড়াতাড়ি নেওয়া হবে সিদ্ধান্ত। আশা করা যায় ভারত বাংলাদেশ রেল যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান দেশের স্বার্থ বিবেচনায় 15 দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। তিনি বলেন, প্রধানমন্ত্রী রেল খাতে বিশেষ গুরুত্ব দিয়েছেন। দেশের ভেতরেই ইঞ্জিন ও বগি তৈরি করা সম্ভব কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে টেন্ডার প্রক্রিয়ায় সমন্বয় আনার মাধ্যমে দ্রুত প্রকল্প বাস্তবায়নের উপর জোর দেওয়া হয়েছে। অন্যদিকে বাংলাদেশে কর্মসংস্থান বাড়াতে হলে ব্যাপক বিনিয়োগ দরকার। কাজেই ভারতের প্রস্তাব প্রত্যাখ্যান করা বাংলাদেশের কাছে চাপের। অন্যদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যদি ভালো হয়, তাহলে আওয়ামী লীগ আবারও বাংলাদেশে ফিরলেও ফিরতে পারে। ইতিমধ্যেই আওয়ামী লীগের বিভিন্ন অফিস খুলে দেওয়া হয়েছে। অনেক জায়গায় বিএনপির নেতারা পাশে থেকে অফিস খুলতে সাহায্য করেছেন। তবে ভারত চায় আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে ফিরে যাক। ভারতের দিকে কুমুক অভিযোগের তীর। শেখ হাসিনা ছাড়া অন্যান্য নেতাদের হয়তোবা পরে ভারত ছেড়ে ফিরে আসতে হবে। কেউ কেউ হয়তো চলে যেতে পারেন অন্য দেশে। তবে দেশে যেই আসুক ক্ষমতায়, ফিরতে পারছে না আওয়ামী লীগ। এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 10 বছর বিএনপি সরকারের সঙ্গে কাজ করতে হবে ভারতকে। কারণ আওয়ামী লীগ যদি আবারও ক্ষমতায় আসে, তার জন্য নির্বাচন দরকার। একেবারেই গ্রাউন্ড জিরো থেকে শুরু করতে হবে তাদের কাজ। এসব বুঝতে পেরেই বিএনপির সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায় ভারত। এদিকে ভারতে একটি বড় ধরনের সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং বাংলাদেশ ভিত্তিক জঙ্গি গোষ্ঠীর মদতে এই হামলার পরিকল্পনা করা হচ্ছিল বলে অভিযোগ করেছে তদন্তকারী সংস্থাগুলো। এ ঘটনায় তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ থেকে মোট 8 জনকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতা নেওয়ার কয়েকদিনের মধ্যেই এই খবর প্রকাশিত হল।
10 ট্রাক অস্ত্রের পুনরাবৃত্তির আশঙ্কা। বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিএনপি সরকারের আগের আমলগুলোতেও ভারতে বিচ্ছিন্নবাদী ও জঙ্গি তৎপরতায় মদত দেওয়ার অভিযোগ ছিল। বিশেষ করে চট্টগ্রামে আটক হওয়া 10 ট্রাক অস্ত্র মামলার প্রেক্ষাপট টেনে বিশ্লেষকরা বলছেন, তৎকালীন সময়ে বাংলাদেশ হয়ে ভারতে অবৈধ অস্ত্র পাচারের নিরাপদ রুট তৈরি হয়েছিল। বর্তমান পরিস্থিতির এই নতুন মোড় সেই পুরনো শঙ্কাকেই উস্কে দিচ্ছে। ভারতীয় পুলিশ জানিয়েছে, তামিলনাড়ুর তিরুপুর জেলার বিভিন্ন গার্মেন্টস কারখানা থেকে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মিজানুর রহমান, মোহাম্মদ সাবাত, উমার, মোহাম্মদ লিটন, মোহাম্মদ শহীদ ও মোহাম্মদ উজ্জ্বল। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ থেকে আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে। কর্মকর্তাদের নিশ্চিত তথ্য অনুযায়ী গ্রেফতারকৃতদের মধ্যে অন্তত 1 জন বাংলাদেশী নাগরিক রয়েছেন। অভিযুক্তরা ভারতে নিজেদের পরিচয় গোপন রাখতে ভুয়া আধার কার্ড ব্যবহার করছিল। তাদের হেফাজত থেকে 8টি মোবাইল ফোন এবং 16টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। তামিলনাড়ু পুলিশ তাদের প্রাথমিক অভিযান শেষে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি পুলিশের বিশেষ সেলের কাছে হস্তান্তর করেছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, এই জঙ্গি মডিউলটির মূল লক্ষ্য ছিল দিল্লির ঐতিহাসিক লাল কেল্লা এবং চাঁদনি চকের একটি প্রাচীন মন্দির সহ গুরুত্বপূর্ণ ধর্মীয় উপাসনালয়। পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্করে তৈবা এই হামলার মূল পরিকল্পনাকারী বলে সন্দেহ করা হচ্ছে। সূত্রমতে, ভিড়যুক্ত এলাকায় আইইডি ব্যবহার করে ভয়াবহ বিস্ফোরণ ঘটানোর ছক ছিল তাদের। তদন্তকারী সংস্থাগুলোর মতে, গত 6 ফেব্রুয়ারি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে আত্মঘাতী হামলার প্রতিশোধ নিতেই এই নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল। উল্লেখ্য, ইসলামাবাদের ওই হামলায় 31 জন নিহত ও 160 জনের বেশি মানুষ আহত হয়েছিলেন। যদিও ইসলামিক স্টেট বা আইএস ওই হামলার দায় স্বীকার করেছিল, তবে লস্করে তৈবা ভারতে পাল্টা হামলার মাধ্যমে তাদের শক্তির জানান দিতে চেয়েছিল বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে এই চক্রের সাথে বাংলাদেশের কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সরাসরি যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখছে দিল্লির বিশেষ পুলিশ বাহিনী। এদিকে 2024 সালের 5 অগাস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছিলেন। বোন রেহানাকে সঙ্গে নিয়ে ঢাকার বাসভবন অর্থাৎ গণভবন ছেড়েছিলেন। তাকে কপ্টরি করে নিয়ে যাওয়া হয়েছিল নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে। নানা জল্পনার মধ্যে শেখ হাসিনা ভারতে এসে আশ্রয় নেন। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসে। তার বোন রেহানা লন্ডনে চলে যান। একটি সূত্রের তরফে জানা যায়, বাংলাদেশের সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইস্তফা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সেই সময়সীমার মধ্যে তিনি বাংলাদেশ ছেড়ে চলে যান। শুধু শেখ হাসিনার নয়, হাসিনার সঙ্গে দলের একাধিক নেতাকর্মীরা তারাও বাংলাদেশ ছেড়ে চলে যান। গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পুরো বিষয়টাই হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং দিল্লির সঙ্গে আলোচনা সাপেক্ষে। কিছুদিন আগে বাংলাদেশে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে হাসিনার দল আওয়ামী লীগ তারা ভোটে অংশ নিতে পারেনি। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার কিছুদিন পর থেকে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একাধিক সময় বার্তা দিয়েছেন। তিনি বলেছিলেন, দলের নেতাকর্মীদের নো ভোট নো ভোট। হাসিনা বলেছিলেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের জন্য দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। অথচ যখন সেনাপ্রধান দায়িত্ব নিয়েছিলেন তখন হাসিনাই তাকে নিয়োগ করেছিলেন। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে একাধিকবার তিনি অডিও বার্তা দিয়েছেন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে। কখনো তিনি প্রকাশ্যে আসেননি। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে সেনাপ্রধানের সঙ্গে হাসিনা কথা বলেছেন। প্রসঙ্গত, 2025-এর 18 জুলাই পদযাত্রা নামক যে কর্মসূচি পুরো জুলাই মাস জুড়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ সারা বাংলাদেশ জুড়ে করেছে এবং 18 জুলাই মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির কথা ঘোষণা করেন। কর্মসূচি ঘোষণা করে জেলা প্রশাসন তারপর 144 ধারা জারি করে। রাস্তায় নেমে পড়ে হাজার পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি। এনসিপির নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগের সংগঠনের কর্মীরা তারা জঙ্গি কায়দায় হামলা চালিয়েছে। রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল পরিবেশ। তারপর সেনাবাহিনী গুলি পর্যন্ত চালায়। সেখানে 5 জনের মৃত্যু পর্যন্ত হয়েছিল। হত্যার পর গোপালগঞ্জবাসীকে প্রায় কয়েক হাজার মামলা দেওয়া হয় এবং প্রায় কয়েক সপ্তাহ ধরে গোপালগঞ্জবাসীকে অবরুদ্ধ করে রাখে। বিপুল সংখ্যক মানুষকে গ্রেফতার করা হয়। শেখ হাসিনা সেই প্রসঙ্গে কথা বলেছেন সেনাপ্রধানের সঙ্গে, যা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেনাপ্রধান তখন বলেছিলেন, চাপের কারণে এইসব কাজ তাকে করতে হয়েছে। এই অডিও ক্লিপটি শোনার পর সেনাপ্রধান এবং শেখ হাসিনার সম্পর্ক নিয়ে প্রশ্ন না উঠে পারে না। প্রশ্ন উঠছে, হাসিনার সঙ্গে কেন নিয়মিত যোগাযোগ রেখেছেন সেনাপ্রধান ওয়াকার? কেনই বা তিনি ওয়াকারকে পরামর্শ দিচ্ছেন? কারণ হিসেবে উঠে আসছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। কিন্তু হাসিনা বলেছিলেন, সে তো সেনাপ্রধান, তার উপর চাপ দেবে কে? শেখ হাসিনা আরও বলেছিলেন, সেনাপ্রধান যে বিনা কারণে গুলি চালিয়েছে, সেনাপ্রধানের উপর ব্যবস্থা কে নেবে?
কিন্তু এখন প্রশ্ন হল, শেখ হাসিনার দল আওয়ামী লীগ তারা ক্ষমতায় নেই, ভোটে অংশগ্রহণ করতে পারেনি, অন্তর্বর্তী সরকার বিদায় নিয়েছে, বিএনপি ক্ষমতায় এসেছে। তাহলে কেন এখনও পর্যন্ত শেখ হাসিনা সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ রেখেছে? কী কারণে? একাধিক প্রশ্ন সামনে আসতে শুরু করেছে। এদিকে শব্দটা খুবই ছোট, কিন্তু তার অভিঘাত ভয়াবহ। শব্দটি হল চাঁদাবাজি। আর এই একটি শব্দ নিয়ে তোলপাড় পদ্মাপাড়ের রাজনীতি। বাংলাদেশের প্রধান বিরোধী দল জামায়াত সহ বিএনপি এনসিপি নেতৃত্ব ক্ষমতায় আসীন বিএনপি সরকারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে সরব হয়েছে। বিশেষ করে নাসিরুদ্দিন পাটোয়ারা, মির্জা আব্বাসের বিরুদ্ধে এই চাঁদাবাজি নিয়ে ব্যাপক প্রচার চালাচ্ছেন। বলা হচ্ছে, বাংলাদেশে চাঁদাবাজি শুধু রাজনৈতিক ব্যানারে হয় না, চাঁদাবাজির নানা কৌশল থাকে। প্রতিটি কৌশলের মধ্যে ফারাক রয়েছে। বলা হচ্ছে, চাঁদাবাজির ঘটনা সবথেকে বেশি ঘটেছে পূর্বতন আওয়ামী লীগ সরকারের আমলে। সরকার প্রথম দিন থেকেই এই ব্যাপারে সোচ্চার। সরকারের তরফে বলা হয়েছে, দলের কোনো নেতা বা মন্ত্রী বা সাংসদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠলে কড়া পদক্ষেপ করা হবে। কোনো মন্ত্রী এই দুর্নীতি দমন করতে হটলাইন চালু করেছে। বলা হয়েছে, কোনো প্রান্তে চাঁদাবাজির ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট নেতার নাম, কাদের থেকে কত টাকা তোলার অভিযোগ উঠেছে সেটা যেন দ্রুত হটলাইনে তাকে জানিয়ে দেওয়া হয়। তারেক রহমান তার মন্ত্রিসভার প্রথম বৈঠকে একটি বিষয় স্পষ্ট করে দেন যে জনতা তাদের ক্ষমতায় ফিরিয়েছে বেশ কিছু আশা নিয়ে, তার মধ্যে সর্বাধিক তারা গুরুত্ব দিচ্ছে। মন্ত্রিসভার প্রথম বৈঠকে তারেক বলেন, চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসসহ একাধিক অনিয়মের বিরুদ্ধে তার সরকারের নীতি হবে শূন্য সহনশীলতা বা জিরো টলারেন্স। প্রধানমন্ত্রীর এই নির্দেশ কার্যকর করতে মাঠে নেমেছেন তার সাংসদরা। বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু তার নির্বাচনী কেন্দ্রে ফেনী ৩ কেন্দ্রকে চাঁদাবাজি, সন্ত্রাস মুক্ত করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন। তিনি একটি হটলাইন চালু করেছেন। নম্বরটি হল 017300004844। গত শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে এই হটলাইন নম্বর চালু হওয়ার বিষয়টি জানান। মিন্টু লিখেছেন, ফেনী ৩ এলাকাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও যে কোনো ধরনের অনিয়ম মুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন, নির্ভয়ে তথ্য দিন, আপনাদের দেওয়া তথ্য গোপন রাখা হবে। তারেক রহমানের জল সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী বলেন, সারা দেশে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই, আর লক্ষ্মীপুরে তো নেই। শুক্রবার লক্ষ্মীপুরের সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলছিলেন। বিএনপির যুগ্ম সচিব অ্যানি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদের সভায় আইন শৃঙ্খলার ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়েছেন। রমজান মাসে যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে, পাশাপাশি এলাকার উন্নয়ন আমরা কিভাবে অব্যাহত রাখব সে ব্যাপারে যে কোনো অবস্থান থেকে যে কোনো দফতরে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। চাঁদাবাজের বিরুদ্ধে পদক্ষেপ করতে স্থানীয় প্রশাসনকে তিনি কঠোর হাতে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজ নির্মূল করতে স্থানীয় প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছেন। কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় ধর্মমন্ত্রী বলেন, দলীয় পরিচয়ে কেউ কোনো অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রশাসন চলবে সম্পূর্ণ আইন অনুযায়ী। একই বার্তা দিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদের সভায় বলেছেন, মন্ত্রী, এমপি দলের কেউ অনিয়মের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করা হবে। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ তথা নৌ পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, নির্বাচনের আগেই কথা দিয়েছিলাম, বিজয়ী হতে পারলে ঢাকা ৯ আসনকে সন্ত্রাস, চাঁদা মুক্ত এলাকা হিসেবে গড়ে তুলব। এখন সময় হয়েছে সেই প্রতিশ্রুতি রক্ষা করার। অনিয়মের সঙ্গে যারাই জড়িত থাকবে, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এদিকে সাভারের রেডিও কলোনিতে ফুটপাতে ডাব বিক্রি করে সংসার চালান নূর আলম। সকালে ভ্যান নিয়ে বসেছিলেন, বেলা 11টার দিকে ৮-১০ জনের একটা দল এসে চাঁদা চাইল, দিতে পারেননি। ফলাফল ২০০ পিস ডাব সহ পুরো ভ্যানটাই গায়েব। আরেকজন ডাব বিক্রেতা সাজিবুল ইসলাম রনির ক্ষেত্রেও একই ঘটনা। এই ভদ্রলোকেরা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ২০০ থেকে ৫০০ টাকা চাঁদা তোলেন। এই কাজের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন বাবু। এখন প্রশ্নটা হলো, এটা কি আদৌ অবাক হওয়ার মতো কিছু? বিএনপি একটা দল হিসেবে তৈরিই হয়েছিল সেনা ছাউনিতে, জিয়াউর রহমানের হাতে। গণতন্ত্রের সাথে তার সম্পর্ক জন্মের দিন থেকেই নামে মাত্র। যে দলের শুরুটাই হয়েছে বন্দুকের জোরে ক্ষমতা দখলের মধ্য দিয়ে, সেই দলের কর্মীরা ফুটপাতের ডাব বিক্রেতার কাছ থেকে চাঁদা তুলবে, এটাই স্বাভাবিক। এটা তাদের রাজনৈতিক সংস্কৃতির অংশ, বিচ্যুতি নয়।
আরমান হোসেন বাবু নিজেকে পরিচয় দেন বিএনপি নেতা হিসেবে, দাবি করেন সাভারের এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের আস্থাভাজন মানুষ তিনি। মাদক ব্যবসার অভিযোগও আছে তার বিরুদ্ধে, কিন্তু তারপরও তিনি এলাকায় বহাল তবিয়তে আছেন। কারণটা সহজ, তিনি দলের কাজই করছেন। এই ঘটনাটা ঘটেছে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ সালে। তারেক রহমান এখন দলের প্রধান। লন্ডন থেকে এসে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছেন প্রধানমন্ত্রীর চেয়ার দখল করে। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত একজন মানুষ, যিনি দেশে পা রাখতে পারেননি বহু বছর, তিনি এখন দলের হাল ধরেছেন। আর তার দলের কর্মীরা মাঠে ডাব বিক্রেতার ভ্যান ছিনিয়ে নিচ্ছে। এই দুটো জিনিস আসলে একই সূত্রে গাঁথা। বিএনপির সমস্যা নেতৃত্বের সংকট নয়, সমস্যা হলো দলটির মজ্জায় যে রাজনীতি আছে সেটা সবসময় এরকম ছিল। ক্ষমতায় থাকলে রাষ্ট্রীয় সম্পদ লুট, ক্ষমতার বাইরে থাকলে চাঁদাবাজি। ফুটপাথের ডাব বিক্রেতা থেকে বড় ব্যবসায়ী, সবাইকেই গুনতে হয় এই দলের লোকজনকে। এটা নতুন কিছু না, এটা ধারাবাহিকতা। সাংবাদিকরা আরমান হোসেন বাবুকে ফোন করেছিলেন, পরিচয় পেয়ে ফোন বন্ধ করে দিয়েছেন। এই একটা কাজেই বোঝা যায় লোকটা কতটা জবাবদিহিতার মধ্যে আছেন। উত্তর দিতে হবে না, কারণ উপরে ছাদ আছে, ছাদটা দলীয়। নূর আলমের ২০০টা ডাব আর একটা ভ্যান গেছে, এটা ছোট ঘটনা মনে হতে পারে, কিন্তু এই ছোট ঘটনাটাই বলে দেয় ৫ আগস্টের পর বিএনপি ক্ষমতার কাছাকাছি এসেছে, আর তার সাথে সাথে পুরনো অভ্যাসগুলো ফিরে আসছে একে একে। কোনো লজ্জা নেই, কোনো জবাবদিহি নেই, কোনো পরিবর্তন নেই। এদিকে তিনি হয়তো সব বলেননি, এখনও অনেক জানানোর বাকি। তিনি হয়তো মবের বিষ ধীরে ধীরে পান করেও নিজেকে সংবিধানের শেষ রক্ষাকর্তা হিসাবে বাঁচিয়ে রেখেছিলেন, যাতে তিনি বলতে পারেন দেশের সঙ্গে কি করা হয়েছে পাকি রাজাকারদের দ্বারা। তিনি হলেন বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, যার একটি সাক্ষাৎকারের ফলে শুধু ইউনূসই নন, চাপে পড়ে গেল বিএনপিও। মোহাম্মদ ইউনূস যে অন্যায়গুলি দেশের সঙ্গে, সংবিধানের সঙ্গে এবং রাষ্ট্রপতির সঙ্গে করেছে, সেগুলি বিচার না করে যদি তাকে সম্মান দেখিয়ে রাষ্ট্রপতি করে দেওয়া হয়, তাহলে এটা প্রমাণ হয়ে যাবে যে বিএনপির সঙ্গে ইউনূসের বোঝাপড়া হয়ে গেছে। ফলে যারা ভাবছিলেন লন্ডনে তারেক রহমানের সঙ্গে ইউনূসের গোপন চুক্তি হয়ে গেছে, যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন আর ইউনূস রাষ্ট্রপতি হবেন, তাদের আবার নতুন করে ভাবতে হবে। তার কারণ হলেন বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। শুধু তাকেই চরম অপমান অত্যাচার করা হয়েছে এমন নয়, তার পরিবারকেও জিম্মি করা হয়েছিল, যাতে তাকে দিয়ে ভয় দেখিয়ে অথবা চাপ দিয়ে রাজাকার বাহিনীর স্বার্থসিদ্ধি করা যায়। যেদিন রাষ্ট্রপতি চুপ্পু বলেছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র তার কাছে নেই, সেদিন থেকেই তার উপর শুরু হয় অপমান এবং অত্যাচার, যাতে তিনি ভেঙে পড়েন এবং নিজেই সরে যান। এখানেই শেষ নয়, তিনি যখন সরছেন এবং নিজের ক্ষমতা যেখানে যতটুকু দেখানোর সুযোগ আছে তা দেখিয়ে যাচ্ছেন। ফলে মুক্তমঞ্চের মতো বিভিন্ন মঞ্চের লোকেদের ভাড়া করে এনে রাষ্ট্রপতি ভবনের সামনে মব সৃষ্টির চক্রান্ত শুরু হয়। লক্ষ্য হল বঙ্গভবন লুট করে রাষ্ট্রপতিকে রাস্তায় নিয়ে এসে বিচারের নামে ফাঁসি দেওয়া অথবা নির্মমভাবে হত্যা। তবে এগুলি মোটামুটি আমরা সবাই জানি। এছাড়া বহুবার রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টা হয়েছে এবং সেনাবাহিনীর ৩ প্রধান বারবার রাষ্ট্রপতিকে বলে এসেছেন যে তার পরাজয় মানে ৩ বাহিনীর পরাজয়, তাই তারা যে কোনো মূল্যে এই অসংবিধান কাজটি হতে দেবেন না, এবং সেটি ৩ বাহিনীর প্রধান যমুনায় গিয়ে ইউনূসকেও বলে এসেছিলেন। ফলে ইউনূস সব দলগুলিকে তাদের মতামত জানাতে বলেন। যদি সব দল রাজি হয় তাহলে রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে সাংবিধানিক শূন্যতা তৈরি করে যা খুশি তাই করা যাবে। কিন্তু রাষ্ট্রপতি জানিয়ে দিলেন বিএনপি এবং বিএনপির সর্বোচ্চ নেতা তারেক রহমান কিভাবে রাষ্ট্রপতিকে সাহস দিয়ে গিয়েছেন। বিএনপি বারবার রাষ্ট্রপতিকে সমর্থন করে এসেছে এবং তারা কখনই চায়নি সাংবিধানিক শূন্যতা তৈরি হোক। বিএনপির সমর্থন এবং সাহস পাওয়ার পর রাষ্ট্রপতি তার পদ থেকে সরে না গিয়ে বলেন যে তিনি নির্বাচন পর্যন্ত থাকবেন, নির্বাচনের পর পদত্যাগ করবেন। বিএনপির কথা বলতে গিয়ে তিনি তারেক রহমানের উচ্ছ্বাসিত প্রশংসা করেন। তিনি বলেন সেই দুঃসময়ে বিএনপির সর্বোচ্চ নেতৃত্ব যেমন তাকে জানিয়েছিল তারা কখনো সংবিধানের ধারাবাহিকতাকে ক্ষুণ্ণ হতে দেবেন না, তেমনই সাহস পেয়েছেন তারেক রহমানের থেকে। তবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে রাষ্ট্রপতির কৌতূহল ছিল, কিন্তু ধাপে ধাপে তিনি বুঝতে পারেন তারেক রহমান একজন আন্তরিকতাপূর্ণ মানুষ। তিনি সবসময় রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এবং সব রকমভাবে পাশে থাকার কথা জানিয়েছিলেন। কিন্তু এই সাক্ষাৎকারে ইউনূসকে তিনি সংবিধান লঙ্ঘনের দায় দোষী সাব্যস্ত করেছেন। রাষ্ট্রপতি এবং দেশের বিরুদ্ধে ইউনূসের যে আচরণ তা রাষ্ট্রদ্রোহে শামিল। ফলে এখন কি তিনি নতুন প্রধানমন্ত্রীকে পরামর্শ দেবেন যে সংবিধানকে নষ্ট করে সাংবিধানিক শূন্যতা সৃষ্টির জন্য ইউনূসের বিচার করা উচিত? যারা জোর করে রাষ্ট্রপতিকে দিয়ে বিভিন্ন দস্তাবেজে সই করতে বাধ্য করেছেন, বিদেশে রাষ্ট্রপতির নামে মিথ্যে ছড়িয়েছেন। ইউনূস বাহিনীর গোপন রহস্য ফাঁস হয়ে যাওয়ার পর এখন দেখার বিএনপি কি করে। এদিকে ঢাকার ২ সিটি কর্পোরেশনে প্রাথমিক মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের একাধিক নেতা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এনসিপির নেতারা জানান ডিএনসিসির মেয়র প্রার্থী হিসেবে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবকে প্রাথমিকভাবে বাছাই করেছে। আদিব সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট থেকে ঢাকা ১৮ আসনের প্রার্থী ছিলেন। বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হলেও ১,১১,২৯৭ ভোট পান। তাছাড়া দলের পক্ষ থেকে নগর ও পরিবেশ বিষয়ক শতা সেমিনারে প্রতিনিধিত্ব করে থাকেন তিনি। জুলাই গণ অভ্যুত্থান সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন তিনি।
২৪ জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ডিএসসিসি মেয়র প্রার্থী করতে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। আসিফ মাহমুদ ২৪-এর অভ্যুত্থান পরবর্তী সরকারের উপদেষ্টা ছিলেন। সংসদ নির্বাচনের প্রাক্কালে উপদেষ্টা পদ ছাড়েন। নির্বাচনকালীন এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। নাম প্রকাশ না করার শর্তে এনসির একজন কেন্দ্রীয় নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, রমজানের পর সিটি কর্পোরেশন নির্বাচন হবে তা ধরে নিয়ে নিজেদের প্রার্থিতা ঠিক করছে এনসিপি। এই নির্বাচনেও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে সমঝোতা করে অংশ নেবেন তারা। সেই আলোকে প্রার্থিতা ঠিক করেছেন। কাউন্সিলর প্রার্থী ঠিক করে সেই তালিকা নিয়ে জামায়াতের সঙ্গে সমঝোতার বৈঠকে বসবে দলটি। এদিকে সদ্যগঠিত বিএনপি সরকার ৬টি সিটি কর্পোরেশনে দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগ দেওয়ার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি বলেন, গত ২২ ফেব্রুয়ারি সরকারের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন ১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনে দলীয় ব্যক্তিদের সরকার কর্তৃক প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সদ্যগঠিত বিএনপি সরকার এ সিদ্ধান্তের মাধ্যমে শুরুতেই জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা, গণহত্যার বিচার কার্যক্রম সম্পন্ন করা এবং প্রয়োজনীয় সংস্কারসমূহ এগিয়ে নেওয়া। এর প্রথম ধাপ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। স্বাভাবিকভাবেই পরবর্তী পদক্ষেপ হিসেবে জনগণের প্রত্যাশা ছিল গণতান্ত্রিক পদ্ধতিতে স্থানীয় সরকারসমূহে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। গোলাম পরওয়ার বলেন, এমন পরিস্থিতিতে ৬টি সিটি কর্পোরেশনে সরকার দলীয় পদধারীদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে সরকার জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। এটি নৈতিকভাবে অত্যন্ত গর্হিত এবং জনগণের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা শামিল। এতে জনমনে গভীর সন্দেহের উদ্রেক হয়েছে যে সরকারের এ পদক্ষেপ স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্রের অংশ এবং একই সঙ্গে আরেকটি পাতানো নির্বাচনের প্রাথমিক ধাপ। তিনি বলেন, গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক সরকারের এহেন পদক্ষেপ গ্রহণের আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং দলীয় ব্যক্তিদের নিয়োগ বাতিলপূর্বক অনতিবিলম্বে সিটি কর্পোরেশন সহ সব স্তরের স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার জোর দাবি জানাচ্ছি। এদিকে ইশরাক হোসেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিনিধি হয়েছেন। বাবা সাদেক হোসেন খোকা মুক্তিযোদ্ধা ছিলেন বলে এই নিয়োগে অনেকে স্বস্তি খুঁজে পেয়েছিলেন শুরুতে। কিন্তু বাবার ইতিহাস দিয়ে ছেলের বিচার হয় না। বিচার হয় ছেলে নিজে কি করে, কাদের সাথে উঠবস করে, কোন মুহূর্তে কোন সিদ্ধান্ত নেয় সেটা দিয়ে। ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটা গুড়িয়ে দেওয়া হলো, ঘোষণা দিয়ে প্রকাশ্যে উৎসবের আমেজে। ইনকিলাব মঞ্চ আর শিবিরের লোকজন এক্সকাভেটর নিয়ে হাজির হল। এক্সকাভেটর কোথা থেকে এলো? সিটি কর্পোরেশন ছাড়া এই ভারী যন্ত্রপাতি আর কারো কাছে থাকে না, এটা সবাই জানে। ওই সময় ঢাকা দক্ষিণের মেয়র হিসাবে মেয়র অফিসের নিয়ন্ত্রণে ছিলেন ইশরাক হোসেন নিজেই। পরে একটা টকশোতে ভাঙচুরের নেতৃত্ব দেওয়া এক ব্যক্তি মুখ ফসকে বলেও দিলেন যে বুলডোজার দিয়েছিলেন ইশরাক ভাই। অভিযোগটা প্রমাণিত না, ঠিকই আছে, কিন্তু প্রমাণ না থাকলেই কি সব ঠিকঠাক হয়ে যায়? যে বাড়ি থেকে একটা জাতির স্বাধীনতা সংগ্রামের পটভূমি তৈরি হয়েছিল, সেই বাড়ি গুড়িয়ে দেওয়ার সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিনিধি কোথায় ছিলেন? একটা কথাও কি বলেছিলেন? একটা প্রতিবাদও কি করেছিলেন? করেননি। এই নীরবতাটাই আসল কথা বলে দেয়। বিএনপির সমস্যা এখানেই। দলটা মুক্তিযুদ্ধের কথা বলে ঠিকই, কিন্তু যখন মুক্তিযুদ্ধের স্মৃতি আর ইতিহাসের ওপর আঘাত আসে তখন হয় চুপ থাকে, নয়তো উল্টো সুবিধা করে দেয়। এটা নতুন কিছু না। 10 ট্রাক অস্ত্র মামলা, 21শে আগস্টের গ্রেনেড হামলা, উলফার অনুপ চেতিয়াকে আশ্রয় দেওয়া, এই ঘটনাগুলোর সাথে বিএনপির নাম এসেছে বারবার। ভারত শেষ পর্যন্ত অনুপ চেতিয়া ইস্যুতে যা চেয়েছিল তা পেয়েছে, কিন্তু সেটা মার্কিন চাপের কারণে, বিএনপির সদিচ্ছার কারণে না। বুজরুকিরিয়ে বেশি দিন পার পাওয়া যায় না, ইতিহাস সেটা মনে রাখে। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। যে মানুষটা দুর্নীতির দায়ে দণ্ডিত, যার বিরুদ্ধে 21শে আগস্টে সংশ্লিষ্টতার অভিযোগ আছে, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ার গরম করে বসে আছেন। আর তার পাশে ক্যাবিনেট সেক্রেটারি হিসাবে আছে গনি, শোভাবর্ধনের জন্য আছেন বাবর, পিন্টু, কায়কোবাদের মতো মানুষেরা। এই মানুষগুলোর কুকীর্তি বাংলাদেশের মানুষের অজানা না। সবচেয়ে বড় প্রশ্নটা কিন্তু অন্যখানে। বিএনপি এবং জামায়াত দুই দলের টিকেটেই যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিতদের সন্তানেরা নির্বাচিত হয়েছে। এই দুই দল একে অপরের শত্রু সাজে,
কিন্তু শেষমেশ একই বিছানায় ঘুমায়। ইশরাক হোসেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিনিধি হয়ে এই মানুষগুলোর সাথে হাসি মুখে ছবি তোলেন, বাবার মুক্তিযোদ্ধা পরিচয়কে ঢাল হিসাবে ব্যবহার করে। বাংলাদেশের ইতিহাসে পাকিস্তানপন্থী শক্তির এই যে অবিনশ্বর টিকে থাকা, এটা কোনো দুর্ঘটনা না। 3 প্রজন্ম ধরে এই আক্রোশ লালন করা হয়েছে পরিকল্পনা করে। ৭১ গণহত্যা করেও, নারীদের সম্ভ্রাম নষ্ট করেও, পুরো দেশ জ্বালিয়ে দিয়েও যারা হারতে মানেনি, তারা 50 বছর পরে এসে বুলডোজার দিয়ে ইতিহাস মুছে দেওয়ার উৎসব করছে। পাকিস্তান একটা ব্যর্থ রাষ্ট্র ছিল, এখনও আছে। বাংলাদেশ সেই পাকিস্তান থেকে বেরিয়ে এসে 5 দশকে যা অর্জন করেছে সেটা ছোট কিছু না। তারপরেও এদের পাকিস্তান প্রীতি যায় না, কারণ এটা আসলে প্রীতির বিষয় না, এটা একটা রাজনৈতিক প্রজেক্ট। বাংলাদেশকে ব্যর্থ প্রমাণ করতে পারলেই এদের লাভ। আর বিএনপি সেই প্রজেক্টের এক নির্ভরযোগ্য অংশীদার হিসাবে বারবার নিজেকে প্রমাণ করেছে, প্রমাণ করছে এখনও।